সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলি, বল। তোমার রাজকন্যাটাকে আমাকে দিয়ে দাও, আমি তাকে রানীর মতো করে রাখবো। তোরা একে অপরকে ভালোবাসিস? মাহমুদ কথা বলে না, কিন্তু শাহাবুদ্দিন খান শিক্ষিত, বিচক্ষণ মানুষ। উনি যা বোঝার বুঝে নেয়। সেদিন রাতেই মাহমুদ আর মারিয়ার বিয়ের দিন ঠিক করা হয়। সবাই অবাক হলেও কোনো বিরোধিতা করেনি। তিতির খুশি হয়। তখনই হাতের মোবাইলে টুং করে মেসেজ আসে। মেসেজ খুলে তার ভ্রু কুঁচকে যায়। আরফান একটা মেয়ের গালে চুমু দিচ্ছে, আর একটা ছবিতে জড়িয়ে ধরেছে। তিতিরের খুব রাগ হলো, আর আগে হাতের মোবাইল হাত থেকে ফেলে ভেঙে ফেলল। হাত দিয়ে নিজের ঠোঁট পাগলের মতো ঘষে আরফানের সবটা স্পর্শ মুছতে চাইল। আগামী শুক্রবার বিয়ে। এত জলদি বিয়ে হওয়ার কি আছে, এটাই সবার বোধগম্য হচ্ছে না। কিন্তু শাহাবুদ্দিন খানের কথার উপরে কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। মহিবুল্লাহ খুশি হবে নাকি বেজার হবেন তাই বুঝতে পারছে না। মারিয়া তাদের নিজেদের মেয়ে, নিজের হাতে মানুষ করা, খুবই শান্ত মেয়ে। বউ হিসেবে এমন মেয়ে সবাই খুঁজে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। তানিয়া বেঁকে বসেছে। একটা মাত্র ছেলে, হাজারটা মেয়ে দেখে বেছে বিয়ে করাবে, তা না হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভাইজানের উপর তার সব রাগ। ইঞ্জিনিয়ার ছেলে পেয়েছে বিধায় মেয়েকে সুপাত্র দিতে এত তারা, কিন্তু তার স্বামী কিছুই বলতে পারে না। ছেলেকে জন্ম দিয়ে যদি এইটুকু অধিকার না থাকে, তাহলে তানিয়া রুমের মধ্যে রাগে ফেটে পড়ে। শাহাবুদ্দিন খানকে কিছু না বলতে পারলেও মহিবুল্লাহ খানকে ঠিকই কথা শোনা দেওয়া। আপনার ছেলে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমি থাকবো না। উনি এতবার বড় সিদ্ধান্ত নেবে কেন? বড় ভাই হয় না, এটা নিতেই পারে। আমি মানি না। কেন? আমি 10টা দেখে একটা বউ আনতাম। মারিয়া কম কিসের? তানিয়া তুমি চায়, মারিয়া কোনো কিছুতেই কম না, কিন্তু ছেলেকে যাচাই বাছাই করে বিয়ে করানোর খায়েশটা যে অপূর্ণই থেকে যাবে। মাহমুদ কি রাজি? আজকালকার যুগে ছেলে মেয়ের অমতে এইসব মাতবাড়ি করা ভালো না। মাহমুদের সামনেই তো সব জানা হলো, কই সে তো আপত্তি করেনি। হয়তো ওনার ভয়ে কিছু বলেনি। তুমি একবার ভাইয়ের সাথে কথা বলো। বাবা মায়ের রুম থেকে উচ্চ কণ্ঠ শুনে মাহমুদ সেদিকে যায়। দরজা খুলে মাথা ঢুকিয়ে হেসে বলে, আসবো আম্মা? হঠাৎ ছেলেকে দেখে দুজনেই বিব্রত বোধ করে। মাহমুদ রুমে ঢুকে আয়েশ করে বিছানায় বসে বলল, হ্যাঁ, এবার বলো। তুই রাজি? আমি রাজি না হলে কি বিয়ে ঠিক হতো? তুই রাজি? মারিয়াকে আমার খুব ভালো লাগে। তোমরা যেটা কখনো বুঝতে পারোনি সেটা বড় আব্বু বলছে, আর আমি চাই না তোমরা দুজনে এটা নিয়ে আর ঝগড়া করো। রুমের বাইরে থেকে সব স্পষ্ট শোনা যায়, সবাই খারাপ ভাবছে। মাহমুদ চলে যায়। তারপর থেকে মহিবুল্লাহ আর তানিয়া ব্যস্ত হাতে বিয়ের শপিং করে। সব আয়োজনে যেন কমতি না হয় সে খেয়াল রাখে। ছেলে যেহেতু পছন্দ করে, তাহলে আর না করে লাভ কি? ভাইয়ের বিয়েতে তিতিরের খুশির অন্ত নেই, তাও কার সাথে? তার একমাত্র চাচাতো বোনের সাথে। বিয়ের বাকি মাত্র 2 দিন। এই 2 দিন তিতির নিজেকে খুব ব্যস্ত রেখেছে, কিন্তু বেহা এমন শুভ পুরুষের জন্য আলোচনা করে উঠেছে। সে শতভাগ শিওর যে আরফানের দেওয়া ছবিটা এডিট করা। আজকালকার যুগে এসে এইটুকু বোঝার ক্ষমতা তিতিরের আছে, কিন্তু তাকে এসব পাঠানোর মানে কি? কি বোঝাতে চায় বলটা? সে যে অভিমান করে আছে তা কি বোঝে না? মেয়েরা অভিমান করলে কি করতে হয় জানে না নাকি? ডাক্তার হচ্ছে, প্রচুর ডাক্তার হচ্ছে, মেয়েদের মনই বোঝে না সে নাকি আবার অপারেশন করবে। তিতিরের ভাবনার মাঝে পানি ঢেলে মিমিয়া তার রুমে আসে। তিতিরের পাশে বসে বলল, এরপর তো তোমার পালা আপু, কেমন লাগছে? পাকনা কথা বলবি না। পাকনার কথা কই বললাম? তাছাড়া তোমার আর কি লাগবে? বিয়ে তো আর দূরে হবে না, বিয়ে এই বাড়িতেই তো হবে। কি? মিমিয়া যেভাবে ছুটে এসেছিল আবার সেভাবেই ছুটে চলে যায়। তিতির ভাবে, মিমিয়া কি তার আর আরফানের কথা জানতে পেরেছে? না পারলে এসব বলবে কেন? তিতির চিন্তিত হয়। আরফান আর তার ব্যাপারটা কারো জানার কথা না। কালকে বিয়ে, আরফান মারিয়ার বড় ভাই, সেই হিসেবে তার সবার আগে থাকার কথা ছিল, কিন্তু জোরে ক্লাসের জন্য যেতে পারেনি। এমন হুট করেই বা কেন মারিয়ার বিয়ে ঠিক করা হলো সেটাও বুঝে আসে না। পাত্রকে? পাত্র তারই ভাই মাহমুদ। আরফানের কাছে সব
ব্যাপারটাই কেমন লাগে। কিন্তু মাহমুদ পাত্র হিসেবে যথেষ্ট ভালো, এই দিকটা দিয়ে অবশ্য ভালো হয়েছে। আর খারাপ দিকটা হলো তিতিরের সাথে কথা হচ্ছে না, তার স্বস্তি লাগছে না। সেদিন রাগের মাথায় ভুলভাল ছবি পাঠালেও পরে মনে হয়েছে কাজটা ঠিক হয়নি। বাচ্চাদের উপর রাগ করতে হয় না, বাচ্চাদের বোঝাতে হয় আদর করে। আদরের প্রসঙ্গ আসাতেই তার হাত গালে চলে যায়। বাচ্চাটাকে আদর করতে গিয়েই থাপ্পড় খেয়েছে। কই, তিতির তো একবারও ফোন করে সরি বললো না। আবার তার মাঝে অভিমানের দেয়াল টুই টুই করে বেড়ে যায়। বাড়ি এসে পুরো দমে কাজে লেগে পড়ে। ভুল করেও তিতিরের দিকে তাকায় না, কিন্তু কতক্ষণ না তাকিয়ে থাকা যায়। তিতির আশেপাশে থাকলে তার চোখ যেন চুম্বকের মতো টেনে ধরে। এই যে কালো 3 পিস পরে কেমন হেঁটে যাচ্ছে, তাকে দেখিও দেখছে না। আরফান ফোঁস করে শ্বাস ফেলে। তিতিরের যাওয়ার পানে তাকিয়ে থাকে, মনে মনে বলে, তোর খবর আছে তিতির? ছোটবেলা থেকেই লেখাপড়া ভালো লাগতো না আরশের, তাই তো মেট্রিক পাস করার পরে সিঙ্গাপুর চলে যায়। এই তো এই বছর প্রবাস জীবনের 5 বছরে পা দিল। বাড়িতে বিয়ের উৎসব, তাই এবার তাকে আসতেই হলো। তাছাড়া মাহমুদ তার ছোট হয়ে কিনা তার আগে বিয়ে করে ফেলছে। এই লজ্জাজনক কথা ঢাকতে হলেও তাকে এবার দেশমুখ হতেই হলো। সকালে বাড়িতে এসে পৌঁছেছে। বিয়ের বাড়ি বেশ ঝাঁকানাকা করে সাজানো, দেখেই বিয়ে বিয়ে ফিল হচ্ছে। কালকে বিয়ে, আর আজকে সে এলো। তার আশা নিয়েও বাড়িতে একটা হইচই বেঁধে গেছে। বাড়ির সব কিছুই আরও সে ঠিক লাগলো না। শুধুমাত্র তিতিরকে এত বড় হয়ে গেছে, আর দেখতেও একদম পরীর মতো সুন্দর। আরশের মনে হচ্ছে সে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। মাহমুদের বিয়েটা শেষ হলেই একটা ব্যবস্থা নিতে হবে। সে কখনোই ভাবেনি বাড়ি এসে এমন একটা পরী দেখা পাবে। বাড়িতে বিয়ের আমেজ লেগেছে ঠিক আছে, কিন্তু ঠিক নেই মারিয়া। সেদিন রাগের বশে ঘুমের ওষুধ খেলেও তাকে কেউ কোনো প্রশ্ন করেনি, বরং প্রশ্নের বদলে শুনতে হয়েছে বিয়ের সংবাদ। খুশি হবে নাকি কি করবে সে বুঝে উঠতে পারেনি। বিয়ে ঠিক হওয়ার পরে মারিয়া মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তার সাথে মাহমুদ টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করেনি। মারিয়া বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা দরকার। হলুদের অনুষ্ঠানে তিতির মনে সবটা রং দিয়ে সাজলো। বারবার আরফানের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেল। আরফানকে দেখিয়ে আরশের সাথে বসে গল্প করলো। আর এটাও লক্ষ্য করলো আরশ তার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। চোখে মুগ্ধতার ছোঁয়া স্পষ্ট ফুটে উঠেছে। ছেলেদের এমন চোখের দৃষ্টি তিতিরের কেমন লাগে। কিন্তু আরফানকে হিংসাত্মক বানানোর জন্য সে আরশের সাথে অনেকক্ষণ ধরে গল্প করে, হাসে। আরফানের মুখের আদল গম্ভীর, শক্ত হয়, চোখের দৃষ্টি হয় কঠিন, না চাইতেও ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ে। তিতিরের আরশের দিকে তাকালেই বুকে জ্বলন হচ্ছে, দম হাটকে আসছে। উফ, তারই ভুল হয়েছে, মেয়েটাকে ছাড় দেওয়া উচিত হয়নি। থাপ্পড় দিক না হয় মেরে ফেলেও, তাও এই পাখিটাকে ঝাপটে ধরা উচিত ছিল। গভীর রাত, ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। বাড়িতে মেহমানে ভরপুর। তিতির মারিয়ার সাথে ঘুমানোর জন্য এসেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তার মনে হচ্ছে আরফান তাকে ডাকছে। সে উঠে বসে, ঘুমন্ত মারিয়ার দিকে তাকিয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়েই তিতির স্তব্ধ হয়ে যায়। আরফান রুমের সামনে দাঁড়িয়ে আছে, যেন তারই অপেক্ষায় ছিল। তিতির বের হওয়ার পরে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাজাকোলা করে নেয়, তারপর দ্রুত পা ফেলে ছাদে চলে যায়। তিতির পুরোটা সময় নিঃশ্বাস বন্ধ করেছিল, কেউ দেখে ফেলে কিনা ভয়ে বুকটা ছটফট করছিল। আরফানের গলায় তার হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল। আরফান ছাদে গিয়ে তিতিরকে নামায়, জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে রাগি চোখে তাকিয়ে থাকে। তিতির চুপচাপ তাকিয়ে আছে। আরফান তিতিরের উপর হেলে পড়ে, চেপে ধরে তিতিরের ছোট শরীর। তিতির কেঁপে ওঠে, কিন্তু এমন কিছুর জন্য সে যেন আগেই প্রস্তুত ছিল। ফিসফিস করে বলল, কেউ আসবে? আসবে না। সরুন। না। তিতির চুপচাপ আরফানের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে না বললেও দুজনেই জানে, দুজনের মনের কথা। আরফানকে এত কাছ থেকে দেখে বুকটা কেমন করছে, গায়ের মিষ্টি ঘ্রাণে নেশা ধরে যাচ্ছে। তিতির বিভোর হয়ে তাকিয়ে থাকে। আরফান তিতির আঙুলের ভাঁজে নিজের হাত ছুঁয়ে বলল, আরশ ভাইয়ের এত কাছে কেন গেলি? ভাইয়া না, এমনি গল্প করলাম। আরফান তিতিরের গালে ছোট চুমু দিয়ে বলল, তুই কোনো ছেলের কাছে গেলে আমার একদম ভালো লাগে না। আর যাব না,
আপনি কেন অন্য মেয়ের সাথে ছবি তুললেন, তাও এত খারাপ ভাবে? এডিট ছিল গাধি। আমি বুঝেছি। আমার পাখি তো, তাই সব বোঝে। তিতির আর আরফান একে অপরের দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকলো। তিতির আরফানের গালে হাত ছুঁয়ে আস্তে করে বলল, সেদিনের জন্য সরি, আমার ভুল হয়েছিল। ভালোবাসি তিতির পাখি, তোর মনে একটু জায়গা দিবি? আমি তোকে হিনা খুবই কষ্টে থাকি, মরে যাওয়ার প্রয়াস হয়। আমায় আরও বেশি দিন বাঁচতে দিবি? তিতির উত্তরে শক্ত করে আরফানকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল। খুব ভালোবাসি। আরফান তিতিরের ভালোবাসায় সাড়া দেয়। আজকের ভালোবাসা দুষ্টু মিষ্টি ছোঁয়া দুজনের সম্মতিতে হয়। ভালোবাসা গভীর হয়, দুজনের শ্বাস ঘন হয়ে মিলেমিশে একাকার হয়ে যায়। তিতির আদরে ঘুমিয়ে ওঠে, শক্ত করে আঁকড়ে ধরে আরফানের হাতের বাহু। আরফান হাসে, ফিসফিস করে বলল, এইটুকু আদরেই এমন বেহাল দশা, তাহলে পরে কি হবে? তিতির হাসে, সেই হাসিতে মিশেছিল একরাশ লজ্জা। সে আরফানের বুকে মুখ লুকায়। আকাশের থালার মতো গোল চাচা দুজনের ভালোবাসা দেখে হাসে। ইস, এভাবে যদি পূর্ণতা পেত তারা, সারা জীবন যদি এভাবেই আগলে রাখা যেত তার তিতিরকে। খুব ধুমধামে আনন্দের সাথে বাড়ির প্রথম বিয়ে অনুষ্ঠিত হলো। প্রথমে সবার মন একটু নাখোশ থাকলেও পরবর্তীতে মাহমুদের মনের কথা সবাই জানলে সবাই বেশ খুশি হয়। সে আনন্দে শাহাবুদ্দিন খানের কথা মেনে নেয়। বাড়ির মেয়ে বাড়িতেই থাকলো, ছেলের বউ হিসেবে বাড়ির শান্ত মেয়েটাকেই আনলো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? বোন আর চাচাতো ভাই দুজনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে রাজি না আরফান। মারিয়াকে পরীর মতো করে সাজানো হয়েছে। মারিয়াকে গম্ভীর মুখ মাহমুদের সাথে বসিয়ে ছবি তোলা হয়। মারিয়া কাচুমাচু করে মাহমুদের দিকে তাকায়। বর বেশে মাহমুদকে দেখার তীব্র ইচ্ছা দমিয়ে রাখতে পারেনি। সে তাকানোতে মাহমুদ তার দিকে রাগে চোখে গম্ভীর দৃষ্টি নিয়ে দেখে। মাহমুদের এমন দৃষ্টি দেখে মারিয়া ভরকে যায়। সোজা তাকিয়ে ভাবে, মাহমুদ এভাবে তাকাচ্ছে কেন? সে তো এখন তার স্ত্রী, তাহলে এভাবে তাকাবে কেন? একটু নরম করে আদর মাখা চোখে তো তাকাতেই পারতো, তাই না? নাকি মাহমুদ তাকে বিয়ে করে সুখী না? হাজারো চিন্তায় জর্জরিত হয়ে মারিয়ার মন খারাপ হয়ে যায়। মুহূর্তে মুখের রং বদলে যায়। আরফান ছবি তুলছিল। সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর এমন গভীর রূপ দেখে বলল, দুজন একটু হাস, মুখটা এমন করে রেখেছিস কেন? আরফানের কথায় দুজনেই হাসার চেষ্টা করে। তিতির পাশ থেকে বলল, ভাই একটু কাছে যাও, এত দূরে বসেছো কেন? তিতিরের কথায় মাহমুদের খুব রাগ হয়। চোখ পাকিয়ে বোনের দিকে তাকায়। ঠিক আছে, কিন্তু এত মানুষের মাঝে কিছু না বললে বাধু ছেলের মতো কাছে যায়। রোমান্টিক ভঙ্গিমায় কয়েকটা ছবি তুলে আবার আগের ভঙ্গিমায় বসে পড়ে। একটু সময়ের জন্য মাহমুদ যখন কাছে এসেছিল তখন মারিয়ার বুকটা ধুক ধুক করে জানান দিচ্ছিল মাহমুদ তার স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। এই পুরুষটা কাগজে কদমে তার নামে লেখা হয়ে গেছে, এখন অন্তরে লেখা বাকি। মাহমুদের অন্তরে মারিয়া আছে কিনা তা সে জানে না, অবশ্য আস্তে আস্তে জেনে নেবে। তার দৃঢ় বিশ্বাস সে মাহমুদের ভালোবাসা জয় করে নেবে। মারিয়া আবার এটাও ভাবে যে মাহমুদ রাজি না হলে কি আর বিয়ে হতো? সব প্রশ্নের উত্তর রাতেই মিলবে। তিতিরাজকে লুকিয়ে বেড়াচ্ছে। এতদিনের চেনা চাচাতো ভাইকে নিজের সঙ্গী হিসেবে ভাবতেই গাল ভারী হচ্ছে। না চাইতে মুখে লাজুক হাসি চলে আসছে। আরফানের মুখোমুখি হলেই রাতের তীব্র ভালোবাসার মুহূর্ত সিনেমার পর্দার মতো চোখের সামনে ভেসে উঠছে। এত করে লজ্জারাঙা মুখে লাল আভার পরিমাণ যেন তরতর করে বাড়ছে। আরফানও কম দুষ্ট না, সে তিতিরকে দেখলেই চোখ মারছে। দুষ্টুমি মাখা চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। তিতির নিজেকে যথাসম্ভব সংযত রাখছে। তার কেন যেন মনে হচ্ছে তার মনের কথা বাড়ির সবাই জেনে যাবে। রাত 11টা। বাসর ঘর সাজানো হয়েছে। সাদা ফুলের মাঝে লাল বেনারসি পরে মারিয়া জড়সড় হয়ে বসে আছে। মাহমুদকে পাওয়ার তীব্র ইচ্ছা ছিল আজ। সেটা যে এত সহজে পেয়ে যাবে তা সে কখনো ভাবেনি। ভালোই ভালোই বিয়েটা তো হলো, কিন্তু এখন তার নার্ভাস লাগছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। মারিয়া চুপচাপ বসে আছে, মাহমুদের জন্য অধীর অপেক্ষায় বসে আছে। তার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এভাবে বসে থাকতে থাকতে ছোট মনে উকি দেয় হাজারো স্বপ্ন। লাজ হয়ে সে হাসে, কিন্তু মাহমুদ হাসে না। মাহমুদের জন্য অপেক্ষা করতে করতে তার মন খারাপ হয়। নতুন বউকে এতক্ষণ বসিয়ে রাখার কোনো মানে আছে?
রাত 1টা বাজে। মাহমুদ ঘরে আসে। কাঠের ভারী পাল্লা লাগানোর শব্দে মারিয়া দরজার দিকে তাকায়। মাহমুদ চকিত নয়নে একবার মারিয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে হ্যাঙ্গার থেকে কাপড় নিয়ে বাথরুমে কাপড় পাল্টাতে চলে যায়। মারিয়া আশায় ছিল মাহমুদ আসলে সে লাজুক হয়ে তাকে সালাম দিবে, মাহমুদ কথা বলবে, আরো কত কি। কিন্তু এই পুরুষ যে পরিতুল্য এমন বউকে অবহেলা করে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পরে মাহমুদ বেরিয়ে আসলো। মারিয়াকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কাপড় চোপড় পাল্টে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই কথাটা বলতে বলতে মাহমুদ বিছানার ফুল সরিয়ে আস্তে করে শুয়ে পড়ে। মারিয়ার মাহমুদের কাজে স্তব্ধ হয়ে যায়। ঠোঁট কেঁপে ওঠে, চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে পানির ধারা। মাহমুদের এই অবহেলা সে সহ্য করতে পারে না। বুকে অসামান্য ব্যথা অনুভূত হয়। নিশ্চুপ কান্নায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাসরাত নিয়ে সবারই কত স্বপ্ন থাকে, মারিয়ারও ছিল। মাহমুদকে নিয়ে নতুন জীবনে পা দেওয়ার ইচ্ছেটা কত রঙিন ছিল, কিন্তু মাহমুদ এমন করছে কেন? মারিয়ার কান্না ভেজা চোখে মাহমুদের দিকে তাকিয়ে আছে। তার এখনো মনে হচ্ছে মাহমুদ উঠে বসে হেসে ফেলবে আর তাকে জড়িয়ে ধরে বলবে, মজা করেছি। কিন্তু না, ঘড়ির কাঁটা টিকটিক করে বয়ে যাচ্ছে। মাহমুদ আর ওঠে না। মারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। নিজের অপরাধ কোথায় তা বুঝতে পারে না। ছোট মেয়ে কাঁদতে কাঁদতে বিয়ের ভারী কাপড় পাল্টানোর কথা ভুলে খাটের একপাশে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ে। কান্নার ফুপানোর শব্দ বন্ধ হওয়ার পরে মাহমুদ উঠে বসে। গভীর চোখে অপলক তাকিয়ে থাকে লাল টুকটুকে বউটার দিকে। এতক্ষণ সে সজাগ ছিল। মারিয়ার প্রতিটা কান্নার শব্দ তার কর্ণগোচর হয়েছে। ঘুমন্ত বউটার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের একটু কষ্ট হলেও মারিয়ার এই শাস্তিটা পাওয়া প্রাপ্য। হাত বাড়িয়ে মারিয়ার কান্না ভেজা ফ্যাকাশে গাল ছুঁয়ে দেয়। খুব ভোরে মারিয়ার ঘুম ভেঙে যায়। পাশে ঘুমন্ত মাহমুদকে দেখে নতুন জীবনে পদার্পণের কথা মনে পড়ে। মাহমুদকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে বলে খুশি লাগছে, আবার তাকে এমন প্রত্যাখ্যান করেছে বলে কষ্টও লাগছে। মারিয়া ঘুম ভাঙার কারণ হিসেবে আবিষ্কার করলো গায়ের ভারী কাপড় আর গহনাগুলোকে। এগুলোর কারণে গরমে ঘুম ভেঙে গিয়েছে। নতুন বউ হিসেবে আজকে তার নতুন শাড়ি পরার কথা। সে অনুযায়ী মারিয়া নতুন কাপড় হাতে নিয়ে বাথরুমে ঢুকে যায়। হালকা গোলাপি শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে মারিয়া হতভম্ব হয়ে যায়, কারণ ততক্ষণে মাহমুদ কাপড় পরে রেডি। মাহমুদের প্রস্তুতির জোগাড় দেখে বুঝতে পারে মাহমুদ ঢাকায় চলে যাচ্ছে। মাহমুদ মারিয়ার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। মাহমুদের এমন কাজে মারিয়া চুপচাপ দাঁড়িয়ে কেঁদে ফেলে। মাহমুদ তো এত নিষ্ঠুর ছিল না, তাহলে হঠাৎ এমন নিষ্ঠুর আচরণ করছে কেন? 15 দিন পরে সুফিয়া খানম সবার সাথে আলোচনায় বসে। আম্মা, আর সেটা তো একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তা তো করা লাগবেই। এক কাজ করি, মাহমুদের জন্য যে আকবর আলীর নাতনির কথা বলেছিলাম তা তো আর দেখা হলো না, কিন্তু আরশের জন্য দেখতে তো ক্ষতি নেই। এত মেয়ে দেখা দেখির কি আছে? আমাদের ঘরেই যখন এত সুন্দর পরি আছে, তখন আর বাইরে যাব কি দরকারে? আম্মা, তিতির তো অনেক ছোট, এসব বলবেন না। তুমি চুপ থাকো। মহিলাদের এত কথা বলার ভালো না। আম্মা, তিতিরকে কিভাবে বিয়ে দেব? ও ছোট। মরিয়াও তো তিতিরের বয়সী। মাশাআল্লাহ, কি সুন্দর বিবাহিত জীবন। না বাবুই, তাই হয় না। আমার একটা মেয়ে, আমার অনেক স্বপ্ন। আমার ছেলে কি ফলানো? বিয়াদবের মতো তর্ক করবি না। আমার ছেলের কাছে তোর মেয়ে যত সুখে থাকবে, অন্য কোথাও এমন সুখ পাবে? আমার ছেলের মতো এমন ছেলে পাবি? তানিয়া এবার কেঁদে দেয়। স্বামী আর ভাসুরের দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে আমি বিয়ে দেব না। এত কথার দরকার কি? আরশের সাথেই তিতিরের বিয়ে হবে, আর এটাই আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত এইবারই চূড়ান্ত কথা। এই বিয়ে নিয়ে হাজারো কথা কাটাকাটি হয়, কিন্তু কেউ জয়তুন বেগমকে ওনার সিদ্ধান্ত থেকে নাড়াতে পারে না। শেষে জয়তুন বেগম বলল, আমার ছেলে হিসেবে যদি আমার কথা না রাখিস, তাহলে আমার মরা মুখ দেখবি। বুড়া বয়সে আমি কলঙ্ক করে মরব। মায়ের এমন কথার পরে আর কোনো কথা হয় না। ছেলেরা আর কিছু বলার সাহস পায় না। আরশের সাথে তিতিরের বিয়ে ঠিক হয়। কলেজ থেকে বাড়ি এসে এসব শুনে তিতির গলা ছেড়ে কাঁদে। দেয়ালের সাথে কপাল আঘাত করে
কপাল ফুলে রক্তাক্ত করে ফেলে। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আম্মা, আমি কিন্তু বিয়ে করব না। এই বুড়িকে বিয়ে দাও। আমাকে কেউ বিয়ের কথা বললে আমি বিষ খেয়ে নেব। মেয়ের মুখে এমন কথা শুনে মহিবুল্লাহ খান এগিয়ে আসেন। ওনার আম্মাকে উনি অনেক মান্যগণ্য করেন। মেয়ের গালে থাপ্পড় দিয়ে বলে, এত কথা বলিস কেন? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, এত কথা বলবি কেন? তিতির রুমে গিয়ে আরফানকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ। বন্ধ ফোনের দিকে তাকিয়ে তিতির কেটে দেয়। তিতির সিদ্ধান্ত নেয় যে আরফানের কথা সবাইকে বলে দিবে। চুপ থেকে প্রিয় মানুষকে হারানোর কোনো মানে হয় না। সে শেষবারের মতো আরফানের নাম্বারে ফোন দেয়। এবার ফোন রিসিভ হয়। ও পাশ থেকে আদুরু কণ্ঠ ভেসে আসে, সরি সোনা, আমি ক্লাসে ছিলাম। তুমি কতগুলো ফোন দিয়েছ। আমাকে কি খুব মিস করছে আমার তিতিরটা? আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে। বাচ্চা মেয়েকে বিয়ে করবে কে? সত্যি আপনার বিশ্বাস হচ্ছে না? আরফান এবার চিন্তিত হয়। তিতিরের কান্না ভেজা গলার স্বর কানে লেগেছে। কপালের চামড়া কুঁচকে আসে। কি হয়েছে তিতির? কাঁদছো কেন? দাদি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কার সাথে? আরশ ভাইয়ের সাথে। আরফান রাগে কিরবির করে ওঠে। প্রথম দিন থেকে আরশের দৃষ্টি অন্যরকম ছিল। একটা ছেলে আরেকটা ছেলের চোখের দৃষ্টি বোঝার ক্ষমতা আছে। আরফানও আরশের চোখের ভাষা বুঝতে পেরেছে, কিন্তু ভাবেনি ব্যাপারটা এত দূর এগোবে। তার ইচ্ছে করছে আরশের গালে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। বেয়াদব লোক। আরফানকে চুপ করে থাকতে দেখে তিতির বলল, আপনি কিছু বলুন। আমি কি করব? আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর কাউকে বিয়ে করবে কেন? তুমি তো আমাকে বিয়ে করবে, আমার বউ হবে। কেউ মানবে না। তারপর আরফানকে বাড়ির পুরো ঘটনা বিস্তারিত জানায়। সব শুনে আরফান বলল, আমি সব ঠিক করে নেব, তুমি এত ঘাবড়ে যেও না। আমার ভয় হয় আপনাকে না হারিয়ে ফেলি। দূর পাগল, আমি তোমার আছি, তোমারই থাকবো, একটু হারাবো না। ভীষণ ভালোবাসি। আমি তো জানি আমার তিতির সোনা আমাকে কত ভালোবাসে। আমিও তিতিরকে ভীষণ ভালোবাসি। সে কি জানে? আরফানের উপর তিতিরের ভীষণ বিশ্বাস। সে জানে আরফান থাকতে কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না। আরফানের এই কথাগুলো তাকে অনেক সুখ দেয়। সে সুখী গলায় বলল, জানি, খুব ভালো করেই জানি। জানলে বিশ্বাস রেখো, তুমি আমার এই কথাটা মনে রেখো। আচ্ছা। আরফান ফোন রেখে ছোট একটা ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার দাদি জয়তুন বেগমকে সে হারে হারে চেনে। একবার যেহেতু সবাইকে রাজি করিয়েছে, সেহেতু বিয়ে না করানো পর্যন্ত শান্ত হবে না। শাহাবুদ্দিন খান চুপচাপ বসে আছেন। চোখের দৃষ্টি বেশ গম্ভীর। যে কেউ দেখলে বুঝতে পারবে যে উনি গভীর কোনো চিন্তায় মগ্ন। সালমা রাতের কাজ কর্ম সেরে রুমে এসেছে অনেকক্ষণ, কিন্তু স্বামীর কোনো সারা শব্দ পাচ্ছে না। তার সাথে এ পর্যন্ত কোনো কথা বলেনি। সালমা এগিয়ে যায়, কাঁধে হাত রেখে বলল, কি ভাবেন? আম্মা হঠাৎ তিতিরকে কেন আরশের বউ বানাতে চাচ্ছে? সালমা বেগম এই ব্যাপারটা নিয়ে নিজেও ভেবেছেন, কিন্তু শাশুড়ির উপর কথা বলার সাহস তার নেই। তার শ্বশুর ইহলোক ত্যাগ করার পর সবাই তাদের আম্মাকে প্রাণ ভরে মানে। মায়ের উপর কথা বলে না। উনি যা বলে সে কথাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। শাহাবুদ্দিন বলল, তিতিরের কান্নার শব্দ শুনেছ? মেয়েটার বোধহয় এই সিদ্ধান্ত মানতে পারছে না। হ্যাঁ, সারাদিন কান্নাকাটি করছে, দেওয়ালে মাথা ঠুকে কপাল ফুলিয়ে ফেলেছে। মহিবুল্লার তো মা রোলো। আরশ তো দেখতে শুনতে ভালোই, কিন্তু তিতির এমন পাগলামি করছে কেন? ওর কি কোনো পছন্দ আছে নাকি? বাচ্চা মেয়ে, ওর কি পছন্দ থাকবে? তাছাড়া এমন কোনো ভাবভঙ্গিমা তো দেখিনি। আমাদের মারিয়াও কিন্তু বাচ্চাই ছিল, শান্ত ছিল, কোনো ভাবভঙ্গিমা ছাড়াই মাহমুদকে ভালোবেসেছে। আমরা কি তা টের পেয়েছি? সালমা কথাটা ভাবলেন। কথা সত্যি, মেয়েদের উপর দেখে কখনো তাকে যাচাই করতে নেই। মহিবুল্লাহ বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। তানিয়া পাশে বসে বলল, তানিয়া, শুনেন, বিয়েটা কি হওয়াই লাগবে? হ্যাঁ, ওর রাজি আর ওর রাজিতে কিছু আসে যায় না। তিতি রাজি না। আজকাল মেয়েদের সিদ্ধান্ত ছাড়া বিয়ে দেওয়া তো ভালো না, পরে সংসারে অশান্তি হয়। যেহেতু আম্মু যেহেতু বলেছে, তাহলে তিথির জন্য আরেসাই ঠিক। আমার মায়ের কোনো সিদ্ধান্ত ভুল হতেই পারে না। আপনার কোনো কথা নেই? না, আমিও এই সিদ্ধান্ত সমর্থন করছি। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকে। তিতির এই বিয়েতে রাজি না। উনিও আরশকে একমাত্র মেয়ের জামাই করতে চান না।
কিন্তু না চাইতেও করতে হবে। উনি যে নিরুপায়। রাত 2টার দিকে তিতিরের মনে হলো তার রুমে কেউ আছে। ড্রিম লাইটের আলোয় সে দেখতে পায় এক মানব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এত রাতে তার রুমে কে আসতে পারে তা ভেবেই তিতিরের গলা শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এটা বুঝি আরশকে ভেবেই তিতির চিৎকার করার প্রস্তুতি নেয়। মানুষটা বুঝি তিতিরের মনের কথা স্পষ্ট শুনতে পেল, তাই তখনই আলতো করে তিতিরের গাল ছুঁয়ে দেয়। তিতির চমকে ওঠে। অসময়ে প্রিয় স্পর্শ পেয়ে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। চোখ থেকে ঘুম ঘুম ভাব ছোটে পরিচিত প্রিয় পারফিউমের গন্ধে। বাড়ানো হাতটা আঁকড়ে ধরে নিজেকে বোঝাতে চায় এটা স্বপ্ন না, এটা বাস্তব। আবছা অন্ধকারে আরফানের পশম ভরা পুরুষালী হাতে তিতির পাগলের মতো চুমু দেয়। হাতটা টেনে গালে মিশিয়ে নেয়। তিতিরের কাজে আরফান বলে, পাগল মেয়ে। তিতির সত্যি পাগলের মতো কেঁদে ফেলে। হঠাৎ তিতিরের কান্নায় আরফান বিচলিত হয়। উঠে লাইট জ্বালিয়ে দেয়। তিতির আসাম করে বসে কাঁদছে। লাইটের আলোয় আরফান দেখতে পায় ফর্সা গায়ের তিতিরের কপাল কালচে দাগরত, গোলগাল গালে আঙুলের ছাপ ফুটে উঠেছে। প্রিয়তমার চেহারায় এমন দাগ দেখে তার বুকটা মুচড়ে ওঠে। দ্রুত তিতিরের কাছে এগিয়ে যায়। নরম স্পর্শে তিতিরের কপাল ছুঁয়ে দেয়। গালের ফোলা অংশে হাত বুলিয়ে বলল, এসব কি? বিয়ে দিয়ে দিচ্ছে, তাই আগে দেয়ালে আঘাত করেছি। তাই বলে নিজেকে আঘাত করতে হবে? আমি আছি না। আরফান ভীষণ যত্ন নিয়ে তিতিরের আঘাত ছুঁয়ে ছুঁয়ে দেখে। তিতির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভুল হয়েছে। জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন কখনো নিজেকে আঘাত করার কথা ভাববে না, মনে থাকবে? আর গালের আঘাতটা? আব্বা বিয়ে করব না বলাতে মেরেছে। আরফান যত্ন আদর দিয়ে তিতিরের গাল ছুঁয়ে দেয়। তারপর লাইট নিভিয়ে আস্তে করে দুজন বাড়ি থেকে বের হয়ে যায়। তিতির বারবার জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কিন্তু আরফান চুপ থাকতে বলে। এত রাতে আসতে গেলেন কেন? আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, আমি ঢাকায় বসে থাকবো? হোক বিয়ে, তাতে কি? আমাকে মেরে ফেলতে চাস নাকি? যদি মেরে ফেলতে চাস তাহলে বিয়ে করে নে। তিতির হেসে আরফানের হাত আঁকড়ে ধরে। আরফান আবার বলল, তুমি পারবে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আমিও মরে যাব। ইস, একদম আমার আত্মা তুমি। তিতিরের কথা শুনে আরফান হাসে। নদীর তীরে এসে থামার পরে তিতির মুগ্ধ চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। ভরা জোছনায় নদীর পানির টলমল দৃশ্যবান। আকাশে বিশাল থালার মতো চাঁদ। মাঝে মাঝে ঝিঝি পোকার লোকচুরি চোখে পড়ছে। তিতির হাসে, বিড়বিড় করে বলল, এত সুন্দর। বাড়িতে যাওয়ার সময় এমন দৃশ্য দেখে ভাবলাম আমার তিতিরকে এই সৌন্দর্য থেকে বঞ্চিত করা ঠিক হবে না, তাই তো তোমাকে নিয়ে আসলাম। মন ভালো লাগছে? খুব। দুজনে ঘাটে বাঁধা একটা নৌকায় উঠে বসে। তিতির বলল, নৌকা চালাবে কে? আমি চালাবো। আমি তোমার মাঝি। উজান গাঙ্গে বৈঠা বাইয়া লইয়া যাবো শ্বশুর বাড়ি। যদি কন্যা থাকো তুমি রাজি? সারাদিনের কান্না টেনশন সব ভুলে আরফানের ছন্দ শুনে খিলখিল করে হেসে ওঠে। ভীষণ আহ্লাদি গলায় বলল, মাঝি আমারে তোমার মন পাজরে নিয়ে যাও, যেখানে কেউ খুঁজে পাবে না। আর একটু অপেক্ষা করো সুন্দরী, এই মাঝি তোমাকে সমুদ্রে ডুবিয়ে আবার উঠাবে। সাঁতার জানো তো? সাঁতার জানি না, তবে মাঝির সাথে থাকতে চিন্তাও করি না। মাঝি শিখাবে। হ্যাঁ, খুব ভালো করে শিখাবো। তিতির নৌকার পাটাটনে মাথা রেখে শুয়ে পড়ল। আরফানের দিকে তাকিয়ে বলল, সারা জীবনের জন্য তুমি আমার মাঝি হয়েই থেকো, আমার উজান ঘাটের মাঝি। থাকবো। শুনছো চাঁদ, এই মাঝি আমার, শুধু আমার। তুমি সাক্ষী থাকলে কিন্তু। তিতির তারাভরা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়। এত সুন্দর রাতের আকাশে আগে কখনো দেখেনি, কিংবা কখনো এর রূপ উপভোগ করার চেষ্টা করেনি। আজকে এমন মধুর রাত উপভোগ করানোর জন্য সে আরফানের উপর কৃতজ্ঞ। মাঝ নদীতে যাওয়ার পরে আরফান নৌকার বৈঠা তুলে নেয়। ধীর পায়ে গিয়ে তিতিরের কাছে যায়। আরফানের উপস্থিতিতে তিতির চোখ খুলে তাকায়, মিষ্টি করে হাসে। আরফান দাঁড়িয়ে থাকে। আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিতির দাঁড়ায়। দুজন দাঁড়ানোর জন্য নৌকা তুলে ওঠে। ভয় পেয়ে তিতির আরফানের হাত আঁকড়ে ধরে। আরফান হেসে তিতিরকে কাছে টেনে নেয়। সহস্র গলায় কৌতুক করে বলল, মাঝিকে সারা জীবনের জন্য চাও, আবার নৌকায় সামান্য দোলায় ভয় পাও? এমন হলে তো হবে না অসুন্দরী।
হবে হবে, এই সুন্দরীর জন্য সব হবে। রাতের জোরালো হাওয়ায় নৌকা আপনা আপনি চলছে। তিতির সামনের দিকে তাকিয়ে বলল, টাইটানিক ছবিটা দেখেছো? অনেকবার, কতবার দেখেছি তার হিসাব নেই। জাহাজে রোজ আর জ্যাক যেমন পাখি হয়েছিল, চলো না তেমন পাখি হই। ঝুমরা ঝিঝি পোকার ঝিঝি ডাক ব্যতীত আর কোনো শব্দ নেই। চারপাশ স্তব্ধ হয়ে আছে। আকাশের চাঁদ তারা মিটিমিটি হেসে যেন তাদের ভালোবাসা দেখছে। এমন মধুর পরিবেশে যদি প্রিয়তম পাশে থাকে, তাহলে আরফান ঠিক থাকে কি করে? কোনো নেশাদ্রব্য সেবন না করেই তিতিরের নেশায় আসক্ত হয়। নিজেকে হারাতে ইচ্ছে করে ছোট তিতিরের মাঝে বেসামাল ইচ্ছেরা আশকারা দেয়। তার এমন দিশেহারা অবস্থায় তিতির যখন আবদার করে সে রোজার জ্যাকের মতো পাখি হতে চায়, তখন আরফানের ইচ্ছে করে জ্যাকের মতো রোজকে আদর করতে, একটু ছন্নছাড়া হতে। আরফান নিজেকে শান্ত করতে জোরে নিঃশ্বাস ফেলে। তিতির আরফানের শান্ত অথচ চঞ্চল চোখের দিকে তাকায়। তার বুকের খাঁচায় হৃৎপিণ্ডটা বেসামাল ভাবে লাফাচ্ছে। আরফানকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, পাগলের মতো আরফানের বুকে লেপ্টে থাকতে ইচ্ছে করছে। তিতির খুব ভালো করে জানে এই ভাবনাগুলো ভাবা অন্যায়, কিন্তু তার অবাধ্য পাগলাটে মন এগুলো ভাবছে। নিঝুম রাতে প্রিয় মানুষের আঙুলের ছোঁয়া তার বুক কাঁপিয়ে দিচ্ছে। আরফানের এমন শান্ত চোখের দৃষ্টি তাকে আরো পাগল করে দিচ্ছে। আরফানের গায়ের ভীষণ পরিচিত ঘ্রাণটা এত ভালো লাগছে। আরফান হাসে, হাত দিয়ে তিতিরের দুই হাত আঁকড়ে ধরে পাখির মতো ডানা মেলে, দুজন চোখ বন্ধ করে রাখে। খোলা নদীর উত্তাল বাতাস এই কপত কপতিকে নিবিড়ভাবে ছুঁয়ে যায়। আরফান তিতিরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ভালো লাগছে? ভীষণ। আরফান তিতিরের দিকে তাকিয়ে থাকে। তিতির আরফানের বুকের সাথে পিঠ লাগিয়ে সামনে চোখ বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ অনুভব করে গলায় ঠোঁটের স্পর্শ। তিতিরের সর্বাঙ্গ কেঁপে ওঠে, অবশ হয়ে আসতে চায় হাত পা। সে চোখ খুলে তাকায়, মাথা ঘুরিয়ে আরফানের দিকে তাকায়। আরফানকে তখন অন্যরকম লাগছিল, নেশায় আচ্ছন্ন হয়েছিল। দুজনের চোখে চোখে কথা হয়। আরফান টুক করে তিতিরের ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসি। তিতির এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিতিরের চোখের ভাষায় কিছু ছিল যা আরফানের বুক কাঁপিয়ে দিল। মাঝ নদীতে এক গভীর চুম্বনের সূচনা হলো। উন্মাদ হয়ে গেল দুজন। কিছুক্ষণ পরে আরফান শক্ত করে তিতিরকে আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আমি সবাইকে মানিয়ে জলদি বিয়ে করে নেব, প্রমিস। তুমি খুব দুষ্টু, আমি তোমাকে বিয়ে করব না। কাকে করবে? আরশকে? না, তোমাকে। নৌকার পাটার তনে দুজন শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদটা কেমন ঝলমল করছে। তিতিরের মনে হলো একটু আগে তাদের ভালোবাসার সাক্ষী হয়ে চাঁদ হাসছে। সে লজ্জা পায়, আরফানকে জড়িয়ে ধরে। আরফান বলল, কি হলো? চাঁদ সব দেখে নিয়েছে। তিতিরের কথায় আরফান হবু করে হেসে ওঠে। এই মেয়েটা কাছে থাকলে দুনিয়া এত সুখী লাগে। সে তিতিরের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। চাঁদকে সাক্ষী রেখে মাঝিকে পার্মানেন্ট করেছ। চাঁদকে সাক্ষী রেখেই মাঝির আদরে আদরি হলে। তুমিই আমার মাঝি। আজকে আমার তিতির আমাকে তুমি করে বলছে। আরফান হাত বাড়িয়ে নদী থেকে পানি এনে তিতিরের গায়ে দেয় আর বলে, মাঝিরা দুষ্টুই হয় গো সুন্দরী। গভীর রাত, সবাই ঘুমালেও মারিয়ার চোখের তারায় যেন ঘুমের দেখা নেই। মাহমুদ তার ঘুম কেড়ে নিয়েছে। কি নিদারুণ ব্যথায় তাকে জড়িয়ে রেখেছে। তাকে লোকটা জানে উনি এত নিষ্ঠুর, এটা মারিয়া জানা ছিল না। আগে না হয় মারিয়া ওনার কেউ ছিল না, কিন্তু এখন তো মারিয়া ওনার স্ত্রী। আচ্ছা, এটা মানা গেল যে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই মারিয়ার কথা মনে করার সুযোগ পায় না। কিন্তু রাতেও কি কাজ করে? এমন একান্ত নিরিবিলি রাতে কি তার কথা মনে হয় না? মাহমুদের কথা ভাবতে ভাবতে মারিয়ার গাল ভিজে ওঠে। কান্না করা যেন তার নিয়মিত রুটিন হয়ে গিয়েছে। মাহমুদ বাড়ি আসে না, এটা একরকম শাস্তি, কিন্তু মোবাইলের নাম্বার ব্ল্যাকলিস্ট রাখার মানে কি? মারিয়া যে যোগাযোগ করবে এমন একটা রাস্তাও সে খুলে রাখেনি। মারিয়া হঠাৎ বুঝতে পারে তার মোবাইলটা মৃদু কেঁপে উঠছে। সে পানি ভরা চোখে ঝাপসা দৃষ্টি মিলে মোবাইলের দিকে তাকায়। এত রাতে কে ফোন দেবে? মাহমুদের কল দেখে আনন্দে মারিয়ার দম বন্ধ হয়ে যায়। কাপা কাপা হাতে ফোন রিসিভ করতে গেলেই তা কেটে যায়। মারিয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ফোন রিসিভ করার আগেই কেটে গেল। আফসোসে মারিয়ার মরে যেতে ইচ্ছে করলো। তখনই আবার ফোন এলো।
মারিয়ার সাথে সাথে রিসিভ করে, কিন্তু কথা বলতে পারে না। কোনো এক অজানা কারণে তার গলা দিয়ে কথা আসছে না। মাহমুদ বোধহয় তার কথার অপেক্ষায় ছিল। সে চুপ দেখে মাহমুদ বলল, মারিয়া। মারিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে মাহমুদের গলার সুর অনুভব করে। মাহমুদ আবার বলল, ঘুমিয়ে গিয়েছো? না। এত রাত হলো, ঘুমাওনি কেন? আপনি বাড়ি আসেন না কেন? বাড়ি আসবো কেন? কেন আসবেন জানেন না? না। ও আচ্ছা। কি আচ্ছা? আসতে হবে না। তুমি কি আমার উপর রাগ করে আছো? না। মারিয়া শোনো, হুম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কালকে বাড়িতে আসছি। মারিয়ার হাত পা ঠান্ডা হয়ে যায়। তাকে এক গ্রাস লজ্জা এসে ঝাপটে ধরে। সে কট করে ফোনটা কেটে দেয়। ইস, এত লজ্জা লাগছে কেন? সকালে ঘুম ভাঙার পরে তিতিরের ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকে। খুশি মনে নাস্তা করতে যায়। খাবার টেবিলে এমন হাস্যোজ্জ্বল চেহারা তিতিরকে দেখে সবাই অবাক হয়। কালকে সারাদিন বিয়ে করবে না বলে কান্নাকাটি করেছে, আর আজকে কিনা এত খুশি। সবাইকে তার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে তিতির ভ্রু কোঁচকায়। ইশারায় জিজ্ঞেস করে, কি? জয়তুন বেগম আরফানের মা সালমার দিকে তাকিয়ে বলতো, দেখছো সালমা, বিয়ের কথা শুনলে প্রথম প্রথম মেয়েরা একটু কাঁদে, তারপর ঠিক হয়ে যায়। জয়তুন বেগমের কথা শুনে তিতিরের মুখের হাসি উবে যায়। সে যে আরফানের সান্নিধ্যে এসে এমন খুশি হয়েছে তা কি করে বোঝাবে? মুখ অন্ধকার করে বলতো, এই জন্য কি হাসতেও পারবো না? আমি বলেই দিয়েছি বিয়ে করব না। তুমি বেশি বুঝো দাদি। মহিবুল্লাহ তার মায়ের প্রতি অগাধ সম্মান। তার মায়ের মুখের উপরে কথা বলা একদম পছন্দ করেন না। মেয়ের এমন চটাং চটাং কথায় উনি বিরক্ত হয়। রেগে বলল, সামর্থ্য ফোন করছি, তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, এবার বিয়ে দেব। একদম বেশি কথা বলবে না। আম্মা সবার থেকে ভালো বোঝে। উনি যেহেতু বলেছে বিয়ে দিতে, তাহলে বিয়ে হলেই মঙ্গলজনক হবে। তিতির স্তব্ধ হয়ে তার আব্বার দিকে তাকিয়ে আছে। মঙ্গল? আরফানকে ছাড়া তার কোনো কিছুই মঙ্গল হবে না। ওনাদের সবার মনোভাব দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যেতে পারে। সে আশেপাশে মাথা ঘুরিয়ে আরফানকে খোঁজে, কিন্তু কোথাও আরফান নেই। তিতির বিমর্ষ হয়। আরফান তাকে বলেছিল সে সবাইকে বুঝিয়ে বলবে, কিন্তু এখন এই মুহূর্তে মানুষটাকে দেখতে পাচ্ছে না। অথচ এখনই কথাটা বলার সুযোগ ছিল। তিতির খাবার রেখে উঠে তার রুমে চলে যায়। তার পিছু পিছু আরশও যায়। সবাই যেন ব্যাপারটা দেখেও দেখল না। ওনাদের ধারণা দুজনেরই বিয়ে হবে। এখন একটু আলাদা কথা বলতেই পারে। আরশ গিয়ে তিতিরের খাটে বসে। তিতির আরশের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, এখানে এসেছেন কেন? হবু বউয়ের কাছে আসতে সমস্যা কি? আপনার হবু বউ কে? তুমি? আমি আপনাকে বিয়ে করব না, এই আশায় ঘুম নষ্ট করবেন না। না, এখন তো মন ভরে ঘুমাচ্ছি। বিয়ের পরে ঘুমের ব্যাঘাত ঘটাবো। আরফান হাই তুলতে তুলতে রুমে ঢুকে তিতিরের বিছানায় শুয়ে আরশের দিকে তাকিয়ে বলল। তিতিরের বিছানায় আরফানকে এমন সহজ স্বাভাবিকভাবে শুয়ে পড়তে দেখে আরশ বিরক্ত হয়। তার প্রশ্নে বলল, বিয়ের পর মানুষ নিশ্চয়ই সুখে থাকে। এত পড়ালেখা করে কি করলি যদি এটাই না বুঝিস? না মানে দুঃখেও তো ঘুম না আসতে পারে। তিতির আমাকে কোনো দুঃখ দেবে না, তাই না তিতির? আমি তো আপনাকে বিয়েই করব না। তিতিরের কথায় আরফান হু হু করে হেসে ওঠে। আরশ বলল, তা আজকে রাতে দেখা যাবে। আরশ চলে গেলেও তিতির স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আরফান হাতের ইশারায় তিতিরকে চুমু দিয়ে বলল, নো চাপ বেবি, मैं हूं ना। তিতির হাসে। আরফান উঠে বেরিয়ে যায়। যাওয়ার আগে তিতিরের কপালে পড়ে থাকা চুলগুলোকে ফু দিয়ে আরো এলোমেলো করে দিয়ে যায়। তুমি আমাকে বিয়ের প্রস্তুতি নাও, দেখা যাবে যে কোনো মুহূর্তে এসে বলবো কবুল বলো তিতির। আরফানের পাগলামিতে তিতির হাসে। আরশের পক্ষে যদি বাড়ির সবাই থাকে তাহলে শুধু আরফানের পক্ষে সে একা থাকবে। তার স্থির বিশ্বাস যে আরফান তাকে নিজের করে নিতে পারবে। দুপুর হতে হতে আরফান আর তিতির এটা বুঝতে পারে যে আরশের সাথে আজকে বিয়ে হয়ে যাবে। আরফান হাসে। সন্ধ্যা নাগাদ সবার অগোচরে তিতিরকে নিয়ে বেরিয়ে যায়। ঘণ্টাখানেক পরে দুজন ফিরে আসে। বাড়িতে ততক্ষণে হট্টগোল পড়ে গিয়েছে। শাহাবুদ্দিন আরফানের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় গিয়েছিলি? আমরা বিয়ে করেছি আব্বা।
তিতির সুখ নাকি দুঃখ কোনটা অনুভব করছে তা তার বোধগম্য হচ্ছে না। তার শরীর মৃদু কাঁপছে। আরফানের হঠাৎ সিদ্ধান্তে সে তৎক্ষণাৎ ভাবনায় পড়ে গিয়েছিল। সবাইকে না জানিয়ে বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নেওয়া কি যে সেই কথা? কিন্তু তার আরফানের দিকে তাকিয়ে মনে হলো এই মুহূর্তে যদি সে সায় না জানায় তাহলে সারা জীবনের জন্য প্রিয় মানুষকে হারিয়ে অন্য মানুষের বুকে অনিচ্ছায় যেতে হবে, গুমড়ে কেঁদে মরতে হবে আজীবন। তিতির চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেয়। আরফান তো বাহিরের কোনো ছেলে না, সবার চেনা জানা নিজেদের ছেলে। হয়তো প্রথমে একটু ঝামেলা হবে, কিন্তু পরে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন যদি সবার ভয়ে তার দিকে আরফানের বাড়িয়ে দেওয়া হাতটা শক্ত করে না ধরে, তাহলে এই মানুষটাকে সারা জীবনের জন্য হারাতে হবে। এটা তিতির কখনোই মানতে পারবে না। তাছাড়া তার ভালোবাসা কি এতই ঠুমকো নাকি যে হাত ছেড়ে দিবে? সবার রৌদ্র মূর্তি দেখে তিতিরের বুকটা ধরাস ধরস করে কেঁপে ওঠে। সে আরফানের পিছনে গিয়ে দাঁড়ায়। সব কিছু আরফানই মোকাবেলা করবে। আরফান তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে তাকিয়ে বুঝতে পারে তিতির ভয় পাচ্ছে। সে সবার অগোচরে হাতের মৃদু চাপে তাকে আশ্বস্ত করে দেয়। তিতির আরফানের পিঠের কাছে শার্ট শক্ত করে ধরে। শাহাবুদ্দিন খান আরফানের দিকে শক্ত চোখে তাকিয়ে আছে। আরফান সবার দিকে তাকিয়ে মনোভাব বোঝার চেষ্টা করছে। শাহাবুদ্দিন খান কোনো কথা না বলে ঠাস করে আরফানের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ওনার এমন কাজে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। শাহাবুদ্দিন খান আর মারার আগে সালমা বেগম ছেলেকে আঁকড়ে ধরে বাধা দেয়। গায়ে হাত তুলেন কেন? ছেলে কি এখনো ছোট আছে? যা বলবেন মুখে বলেন। তুমি সামনে দাঁড়িয়েছো কেন? ওকে কথা বলতে দাও। সালমা বেগম সরে দাঁড়ান। আরফান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরফানের এখনো বিশ্বাস হচ্ছে না যে তার আব্বা তাকে মেরেছে। তার মুখের থমথমে ভাব পেছনে দাঁড়ানো তিতিরও টের পায়। সে টুকরি কেঁদে ওঠে। শাহাবুদ্দিন খান বলল, আর এমন কাজ করার মানে কি? বিয়ের বয়স হয়েছে না? বিয়ের বয়স হয়েছে তো আমাকে বলতি। তাছাড়া বিয়ে করার জন্য কি দেশে আর মেয়ে ছিল না? ওর ভাই আমার বোনকে বিয়ে করেছে, তাই আমি ওকে বিয়ে করেছি। আরফানের এমন যুক্তি শুনে সবাই হতভম্ব হয়ে যায়। জয়তুন বেগমের এমন সিদ্ধান্ত যে আরফান হাতের তুড়িতে নষ্ট করে দেবে তা কে জানতো? উনি রাগে লাল হয়ে বলল, বিয়াদবের মতো কথা বলিস না। আরফান তার দাদির দিকে তাকায় কিন্তু কিছু বলে না। শাহাবুদ্দিন খান বলল, মাহমুদ মারিয়াকে বিয়ে করেছে বলে তুই তিতিরকে বিয়ে করেছিস? হ্যাঁ। এটা কোনো কারণ হতে পারে না, সঠিক কারণ বল। এটাই কারণ। শাহাবুদ্দিন খান ওনার ছেলেকে ভালোভাবেই চিনেন। ছেলের মুখের কথায় এক, চোখের ভাষায় এক। উনি গম্ভীর গলায় বলল, থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আরফানের তার আব্বার রাগ সম্পর্কে ধারণা আছে। সে গম্ভীর গলায় কারণটা বলল। মুখের ভাব এমন যেন খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছে। আমি তিতিরকে ভালোবাসি। আরফানের এমন সরল স্বীকারোক্তিতে সবাই হতবাক। কে কি রকম প্রতিক্রিয়া দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। আরফান আর তিতিরের মাঝেও যে এমন সম্পর্ক থাকতে পারে তা বোধহয় কারো মাথায় ছিল না। সবাই যখন আশ্চর্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে নির্বাক, তখন শাহাবুদ্দিন খান স্বাভাবিক যেন উনি এই ব্যাপারে সম্পূর্ণ জানতেন। ভালোবাসিস সেটা বললেই হতো, এমন কাজ করার দরকার কি? বলার সুযোগ ছিল নাকি? তার আগেই যে বিয়ে দিয়ে দিচ্ছেন। আর তিতিরকে বিয়ে দেওয়ার ব্যাপারটা কি আমি বসে বসে দেখব? তাই বলে তুই তিতিরকে জোর করে বিয়ে করেছিস? মানে বড় আব্বু, এই বিয়েতে আমার সম্মতি ছিল। জয়তুন বেগম ওনার ছোট ছেলের দিকে তাকায়। মহিবুল্লাহ খান যদিও রেগেছিলেন, কিন্তু ভাই যেখানে নিজের ছেলেকে শাসন করছে সেখানে উনি আর কি বলবেন ভেবে পান না। কিন্তু এখন মেয়ের কথা শুনে ওনার মাথায় রক্ত চড়ে যায়। ক্ষিপ্ত গতিতে মেয়ের দিকে যায়। আরফানের পেছন থেকে তিতিরকে টেনে সামনে এনে তাকে মারতে প্রস্তুত হয়। তিতিরকে আঘাত করার আগেই আরফান তিতিরকে আঁকড়ে নিজের কাছে নিয়ে বলল, খবরদার চাচ্চু, তিতির এখন শুধুমাত্র আপনার মেয়ে না, সে এখন আমার স্ত্রী। আর আমার সামনে আমার স্ত্রীকে আঘাত করার কথা ভাববেন না। আরফানের এমন প্রতিরোধী মনোভাবে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তানিয়া বেগম সুখী হবেন নাকি মেয়ের উপর রেগে যাবেন তা ঠিক বুঝতে পারছে না। শাশুড়ির পছন্দ অনুযায়ী বিয়ে হওয়ার চেয়ে আরফানের কাছে বিয়ে হওয়াতে যেন ঠিক ভালো হয়েছে। ডাক্তার জামাই। তানিয়া বেগম হাসি হাসি মুখে মেয়ে আর মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে আছে। এই যে আরফান ওনার মেয়েকে আগলে রেখে
উনার স্বামীর আঘাত থেকে রক্ষা করলো, এই ব্যাপারটা দেখে উনি আরফানের পক্ষে চলে গেলেন। কজন স্বামী নিজের স্ত্রীকে এমন আগলে রাখে? আরশ পরিস্থিতি দেখে যদিও কষ্ট পেয়েছে, কিন্তু এখন শত কথা কাটাকাটি মারামারি করলেও কি তিতির আর তার হবে? হবে না। তাই সংসারে অশান্তি করার কোনো মানেই হয় না। সে তার আম্মাকে কোনো কথা বলতে নিষেধ করে, যদিও উনি কথা বলতে চাচ্ছিলেন। আরশ তার বড় মামার দিকে তাকিয়ে বলল, নিজেদের মতামত জানিয়ে এইসব করা উচিত ছিল। আমরা মেনে নিলে এমন চোরের মতো বিয়ে করতে হতো না। আরফান আর তিতির চুপ করে থাকে। ওদের এমন চুপ করে থাকতে দেখে যেন শাহাবুদ্দিনের রাগ হুহু করে বাড়ে। বেয়াদব দুটো, কথা বলিস না কেন? নির্লজ্জের মতো কাজ করে এখন চুপ করে আছিস? যা রুমে যা। আরফান হাসে, তিতিরের হাত ধরে তাকে রুমের দিকে নিয়ে যেতে চায়। তার কাজ দেখে শাহাবুদ্দিন খান বলল, এই বেয়াদব, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার রুমে। কেন? আমার বউ তো আমার রুমেই থাকবে। সালমা, এই বেয়াদবকে বলো এমন অনুমতিবিহীন নির্লজ্জের মতো বিয়ে করেছে, কিন্তু তিতির ইন্টারমিডিয়েট পাশ করার আগে যেন ওর দিকে পা না বাড়ায়। বেয়াদব ছেলে, নিজেও গোল্লায় যাবে, মেয়েটাকেও নেবে। আরফান হতবিহ্বল চোখে তার আব্বার দিকে তাকিয়ে থাকে। এটা কি ধরনের শাস্তি? বউ কাছে না দিয়ে শাস্তি দিয়ে কি তাকে মেরে ফেলতে চাইছে? তার মনে হচ্ছে এই শাস্তির চাপে সে মরে যাবে। সবাই গম্ভীর মুখে যার যার রুমে চলে গেল। তিতিরও আরফানের দিকে তাকিয়ে তার রুমে চলে যায়। আরফান চুপচাপ তার রুমে চলে যায়। বিয়ে করলো কেন যদি বই কাছে না থাকে? মাহমুদ বাড়ি এসে সব শুনে কিছুক্ষণ থমকে বসেছিল। আরফান তিতিরকে পছন্দ করেছে সেটা তার চোখেই পড়েনি। সে মূলত আজকে আরশ আর তিতির বিয়ে এই উপলক্ষে এসেছিল। বাড়ি এসে শুনে বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু পাত্র বদলে গিয়েছে। সে খাওয়া দাওয়া করে রুমে যায়। রুমে যাওয়ার সাথে সাথে মেইলি সুভাষ নাকি আসে, আর তাতেই বুকের ভেতরটা কেমন ধিম ধিম তালে জানিয়ে যায় এই রুমে তার প্রিয়তমা থাকে। মারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহমুদের সামনে যেতে তার লজ্জা লাগছে। মাহমুদ মারিয়ার কাছে এসে দাঁড়ায়। মাহমুদের উপস্থিতিতে সে কেঁপে ওঠে, নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মাহমুদ চুপচাপ মারিয়ার গায়ের মৃদু শিহরণ দেখেন। কিছুক্ষণ পরে বলল, কি ব্যাপার, ভালো আছো? মারিয়া হাসি মুখে মাহমুদের দিকে তাকায়। তার অতি কাঙ্ক্ষিত পুরুষ তার দিকে কেমন হাসি হাসি চেহারা নিয়ে তাকিয়ে আছে। মাহমুদ মারিয়াকে কিছু বলতে না দেখে বলল, চুপ করে থাকলে কিন্তু আবার চলে যাব, সেটাই চাইছো নাকি? মারিয়ার চোখে পানি চলে আসে। চলে যাবে? কত কান্না আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে যেন মাহমুদ ফিরে আসে। ফিরে এসেছে, কিন্তু এখন আবার চলে যাওয়ার হুমকি দিচ্ছে কেন? মারিয়ার কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে মাহমুদ বলল, আচ্ছা, যাব না। আপনি আমাকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিচ্ছেন কেন? তুমি তো আমাকে শাস্তি দিয়েছো। কিভাবে? নিজেকে শেষ করে দিতে চেয়েছো। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? মারিয়া অবাক হয়ে মাহমুদের দিকে তাকিয়ে আছে। মাহমুদ হেসে বলল, ভালোবাসি। মারিয়া লজ্জা পায়, লাজুক হেসে রুমে চলে যায়। সেদিকে তাকিয়ে মাহমুদ বলল, রুমে গেলে তো আরো লজ্জা পাবে লজ্জাবতী বউ। মাহমুদ রুমে যায়, নিজেকে প্রস্তুত করে মারিয়াকে প্রস্তুত হতে সময় দেয়। সত্যি বলতে তার লজ্জা লাগছে। বিয়ে করা বউয়ের কাছে যেতে এত লজ্জা লাগছে তা দেখে আকাশের ক্ষয়ে যাওয়া চাঁদ মিটিমিটি হাসে। সেই হাসির সাথে মাহমুদের হাসি প্রশস্ত হয়। রাত 12টা। তিতিরের সাথে তানিয়া আক্তার ঘুমোতে এসেছেন। এই ঘুমানোর হুকুম তার ভাসুরের দেয়া। আরও একটা হুকুম জারি হয়েছে, তা হলো আগামী 1 বছর আরফান বাড়িতে আসতে পারবে না। আরফান চুপচাপ তাতে সাই জানিয়েছে। এইসব ভাবতে ভাবতে তিতিরের মোবাইলের আলো জ্বলে উঠল। আরফানের নাম্বার দেখে তিতির তার মায়ের দিকে তাকায়। তানিয়া বেগম এতক্ষণ মেয়েকে হাজারো প্রশ্নে জর্জরিত করে তুলছিলেন। মোবাইলে আলো দেখে বলল, আরফান ফোন দিতেছে তাই না? ভাইজান তোদের ভালোর জন্যই এসব বলছে, কিন্তু যা আজকে কথা বল। তিতির হাসি মুখে বারান্দায় চলে যায়। মোবাইল রিসিভ করে বলল, এত রাতে কি চাই? আকাশে এত সুন্দর চাঁদ, অথচ আমি চাঁদহীন। এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না। আমাকে বাঁচাতে চাইলে এখনই আমার বউ চাই। তিতির খিলখিল করে হাসে। আরফান বলল, হেসো না সুন্দরী, আমার বুকে আগ্নেয়গিরি লাভা ফুটছে আর তুমি হাসছো। আমার কি করা উচিত? আমার দুঃখে তোমারও দুঃখী হওয়া উচিত। আফটার অল কাছে থাকলে আমার মতো একটা চকলেট বয় পেতে, এখন তার পাচ্ছ না, সেই দুঃখে দুঃখী হও।
তিতির আরফানের মন খারাপের আবহাওয়া ঠিক টের পায়। তারও যে খারাপ লাগছে না তা নয়, তারও খারাপ লাগছে, ছটফট করছে বুকের ভেতরটা। সে আস্তে করে বলল, আচ্ছা আব্বা, এটা একটা কাজ করলেন বলো? বিয়ে করেছি অথচ বউ কাছে নেই আজব। বিয়ে করলেই বউ কাছে থাকতে হবে? 100% থাকতে হবে। বিয়ে করার পরেও যদি বউয়ের বদলে কোলবালিশ বুকে নিয়ে থাকতে হয় তাহলে কিভাবে হবে? এই শোকে যদি আমি শুকিয়ে মরে যাই তার দায়ভার কে নেবে? তুমি? হুম, বিয়ে করে ফায়দা কি হলো ভাই? আমি সারা জীবনের জন্য আপনার হয়েই গেলাম, এটাই লাভ। হ্যাঁ বুঝেছি। সেটাই কি যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আর কি? আমার যে বিয়ে বিয়ে ফিলিংস আসছে না, এর জন্য বউ চাই? হ্যাঁ, বিয়ের পরে বউকে জড়িয়ে ধরতে না পারলে, আদর করতে না পারলে কি করে মনকে বোঝাবো যে আমার একটা নাদোষ নুদোষ বউ আছে? মাহমুদ আর মারিয়াও তো আমাদের বয়সী, ওরা তো একসাথে থাকছে, তাহলে আমরা কি অপরাধ করেছি? সেটা আপনার আব্বাকে বোঝান। আরফানের ভীষণ রাগ হলো। মেয়েটা কি তার অব্যক্ত কথাটা বুঝতে পারছে না? সে ফোন কেটে দিল, তারপর চুপচাপ রুমে চলে গেল। কালকে ঠিকই সে ঢাকা চলে যাবে। এই মেয়ে স্বামীর কথা বোঝে না, বোকা। সকালে তিতির সোফায় বসে মোবাইল দেখছিল, তখন আরফান তার পছন্দের আইসক্রিম এনে তার সামনে বাড়িয়ে দেয়। তিতির প্রচণ্ড খুশি হয়। খুশির ঠেলায় মনে মনে আরফানের নাকের ডগায় চুমু খায়। হাত বাড়িয়ে বক্স ধরতে গেলে আরফান সরে যায়। তার পাশে বসে আয়েশ করে আইসক্রিম খেতে আরম্ভ করে। আরফানের এমন কাজে তিতির আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকে। প্রিয় জিনিস না দেওয়াতে এত রাগ লাগছে? আরফান আইসক্রিম খেতে খেতে বলে, কেমন লাগে বাবু? একটু দেন না। একটু না? তোর খাটাস বড় বাপ আমাকে বউ থেকে বঞ্চিত করেছে, বিয়ে করার পরেও আমাকে সিঙ্গেল রাত পার করতে দিয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে খেতে দেব? কখনো না। প্রিয় জিনিস কাছে থাকার পরেও না ছুতে পারা, না খেতে পারার কষ্ট কি হতে পারে এবার বোঝ। আপনি আমায় গাধা, সেটা তো কথার কথা বলেছি। তিতির আরফানের কথা বিশ্বাস করল না। সে আরফানের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়ে ছুটে রুমে চলে যায়। মনে মনে ভাবে, জামাই কি এমন লাগামহীন হয়? উফ! জয়তুন বেগম মুখ ভার করে বসে আছে। আরফান ওনার মনোবাসনা এমন এক তুড়িতেই যে নষ্ট করে দেবে তা উনি কল্পনাও করেনি। ওনার কথার অবাধ্য হওয়ার সাহস কি করে হলো? ছেলেটা এত বিয়াদবতা আগে কখনো চোখে পড়েনি। নাতের সামান্য আবদার রাখতে না পারার কষ্টে মুখ ভার করে সোফায় বসে আছে। এবারের ছেলে মেয়েগুলোর এত খারাপ, একটা আরেকটার সাথে প্রেমে মশগুল হয়ে গেছে। মান সম্মান পুরো শেষ। আরও রুম থেকে বেরিয়ে তার নানির বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকায়। তার নানি আর মা একটু বেশি প্রতিক্রিয়া জানাচ্ছে, যা মোটেও শুভ নয়। হ্যাঁ, সে তিতিরকে পছন্দ করেছিল, বিয়ে করার আশা বুকে মাথা নাড়া দিয়ে উঠেছিল। কালকে তিতির আর আরফানকে স্বামী স্ত্রী রূপে দেখে তার যে খারাপ লাগেনি এটা একদম মিথ্যা কথা। তারও কিঞ্চিত খারাপ লেগেছে। ঘন মেঘে মনটা নিমিশেই ভরে গিয়েছিল, কিন্তু সে তো আর বাচ্চা না। সঠিক ভুল বোঝার ক্ষমতা তার রয়েছে। সে তিতিরকে পছন্দ করেছে। বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তিতিরের থেকে সম্মতি নেওয়া উচিত ছিল। ওর পছন্দ অপছন্দ আছে কিনা সেটা জানা উচিত ছিল, কিন্তু সে সেটা না করে বিয়ের আয়োজন শুরু করেছে। কিন্তু তার পছন্দেই কি বিয়ে হবে? সে পছন্দ করেছে তিতিরকে, কিন্তু তিতির সে যে পছন্দ করে আরফানকে। দুজনের মতেই তো বিয়ে হয়, একজনের মতে কিছু হয় না। এখন অবশ্য আরফানের কোনো আফসোস নেই। তিতি আরফানের কাছে সুখী। সে না হয় তার সুখ সন্ধানী পাখি খুঁজে নিবে, কিন্তু তার নানির প্রতিক্রিয়া সবার চোখে পড়ার মতো। আরশের ধারণা, জয়তুন বেগমের এমন প্রতিক্রিয়ার জন্যই তার মামা আরফান আর তিতির কেমন শাস্তি দিয়েছে। বিয়ে করার পরেও আলাদা থাকবে এমন হবে কেন? এটা কি ঠিক? সে জয়তুন বেগমের কাছে গিয়ে বসে। নানি, জয়তুন বেগম নাতির দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। আরশ তার নানির নিশ্চুপ চেহারার দিকে তাকিয়ে বলল, নানি তোমার কি মন খারাপ? না। তোমার ব্যাপারটা শুধুই বাড়াচ্ছ। তোর চাওয়াটা পূরণ করতে পারলাম না, তিতিরকে এনে দিতে পারলাম না। নানি, তিতিরকে আমি পছন্দ করেছিলাম, তাই বিয়ে করতে চেয়েছি। কিন্তু তিতির আরফানকে ভালোবাসে, তাহলে আমি বিয়ে করব কিভাবে? তিতি কি কোনো পণ্য নাকি যে কিনে আনবো? তিতির যদি কোনো পণ্য হতো তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে হলেও তিতিরকে আমার করে নিতাম। এখন অন্য কাউকে নিজের করে নেব।
দেশে কি মেয়ের অভাব নাকি? তুমি আর আম্মা এমন করা বন্ধ করো। কি করলাম আমরা? এমন মন খারাপ করে থাকোই বলে তো মামা আরফানকে এমন শাস্তি দিল। ভালো হয়েছে। এটা ভালো হলো কি করে? ওরা এখন স্বামী স্ত্রী, তাদের আলাদা করার সিদ্ধান্ত কখনোই ভালো হতে পারে না। আমি কি করতে পারি? তুমি মামাকে বলবে, মামা নিশ্চয়ই এত বড় সিদ্ধান্ত নেবে না। জয়তুন বেগম আরশকে যেমন ভালোবাসে তেমনি আরফান আর তিতিরকেও ভালোবাসে। আরশের মনোবাসনা পূরণ করতে না পেরে তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গিয়েছে এখন আর আলাদা করা আসলেই ঠিক হবে না। একে অপরের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। শাহাবুদ্দিন খান আর মহিবুল্লাহ খান একসাথে বসে আছেন, দুজনেই বিভ্রান্ত, মায়ের কথা রাখতে পারেনি, তাই তাদের মন বিমর্ষ। জয়তুন বেগমকে দেখে শাহাবুদ্দিন খান নড়ে চড়ে বসলেন, বললেন, আম্মা আপনার কথা রাখতে পারিনি, আমি লজ্জিত। আম্মা আপনি চাইলে ওদেরকে আরও বড় শাস্তি দিতে পারবো। জয়তুন বেগম মাথা নেড়ে না করে। ছেলেদের নিজের মনোবাসনা জানায়। শাহাবুদ্দিন আর মহিবুল্লাহ দুজনেই জানে তাদের সিদ্ধান্তটা ভুল ছিল, কিন্তু ছেলে মেয়েগুলো অনুমতিবিহীন এমন কাজ করাতে প্রচুর রাগ হয়েছিল। পারতপক্ষে তারা দুই ভাই মায়ের বাধ্যগত সন্তান। ছেলে মেয়ের এমন কাজে শুধু ওনারা না, বিশেষ করে জয়তুন বেগম অখুশি ছিলেন। এখন মায়ের সিদ্ধান্ত শুনে তারা চুপচাপ বসে থাকে। শাহাবুদ্দিন খান গলা উঁচু করে ওনার স্ত্রী সালমা বেগমকে ডাকে, আরফানকে ঢাকায় যেতে নিষেধ করে। ছেলে ঢাকা না যেতে বলার কারণ শুনে উনি খুশি হয়ে যায়। তা কারণ নজরে না পড়লেও ছেলের গম্ভীর চেহারা ছেলের বিষণ্ণ চেহারা ওনার নজরে ঠিকই পড়েছে। সারাটা দিন কেমন ছটফট করে কাটিয়েছে। উনি দেরি না করে ছুটে রুমের দিকে যায়। আরফান ঠাসঠুস করে প্রয়োজনীয় জিনিসপত্র বেগে নিচ্ছে। রাগে নাকের পাটাতন ফুলে ফুলে শ্বাস বের হচ্ছে। তার বাপ তার সাথে এত বড় শত্রুতা কি করে করতে পারলো? কতদিনের আশা ছিল তিতিরকে নিজের করে পাওয়ার, কিন্তু এখন বিয়ে করার পর কাছে পাবে তো দূরের কথা, একটু কথা বলারও ফুরসত মিলছে না। আর তিতির গাধাটাও চোখের ইশারা বোঝে না। আরফান কয়েকবার কাছে ডেকেছে, কিন্তু দূরে দাঁড়িয়ে ছলো চোখে তাকিয়ে থেকেছে। আরফানের মনে হচ্ছে সে উত্তাল সমুদ্রে আছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তখনই সালমা বেগম এসে তাকে শাহাবুদ্দিন খানের কথাটা বললেন। ওনার বলা কথাটা যেন উত্তপ্ত মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টির মতো আরফানের মনকে শীতল করে দিল। গোছানো ব্যাগ বিছানার এক পাশে রেখে সে বসে পড়ল। রাত 12টা। মাহমুদ খাটে বসে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া অনেকক্ষণ যাবৎ মাথার চুল আঁচড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়ানো চুল আবার আঁচড়াচ্ছে। আজকে যেন মাথার চুল সব প্যাঁচ লেগে গেছে। মাহমুদ এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে মিষ্টি হাসে। মারিয়া আয়নার মাঝে মাহমুদের এমন দৃষ্টি দেখে চুপসে যায়। গতকাল রাতে মাহমুদ বারান্দা থেকে আসার পূর্বেই সে ঘুমিয়ে গিয়েছিল। আসলে ঘুমানোর ভান করছিল, যেন মাহমুদ কিছু বলার সুযোগ না পায়। কিন্তু তার চিন্তা ভাবনায় সেগুলো বালি দিয়ে মাহমুদ তার পরিকল্পনা বুঝে যায়। তারপর লাইট অফ না করে কাঁধ হয়ে শুয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। মারিয়া মাঝে একবার চোখ খুলে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মিহিয়ে যায়। আজ সারাদিন দূরে দূরে থেকেছে, বলেও রুমে আসেনি। অথচ যখন মাহমুদ তাকে পাত্তা দিত না, তখন সে ঠিকই পিছু পিছু ঘুরত। এই যে এখন এত লজ্জা লাগছে, আগে কোথায় ছিল এত লজ্জা? এখন মাহমুদ কাছে আসলেও যেন ভয়ে বুকটা ধিম ধিম করে ওঠে। এই মানুষটার জন্যই কত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, তা একমাত্র সে আর তার আল্লাহ জানে। কালকে রাতে না হয় ঘুমিয়ে যাওয়ার নাটক করে পার পেয়ে গিয়েছিল, কিন্তু আজকে পার পাবে কি করে? এত সব ভাবনার মাঝেই মারিয়া খেয়াল করে মাহমুদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চুলে কি হয়েছে? কিছু না। মাহমুদ হাসে। চুল আশ্রানোর বাহানায় তার থেকে দূরে যাওয়ার সামান্য দূরত্বটুকু ঘুচিয়ে মারিয়ার হাতের চিরুনি তার হাতে টেনে নেয়। আলতো হাতে মারিয়ার চুল আশ্রাতে শুরু করে। চুল আশ্রানোর সময় মাহমুদের মৃদু হাতের স্পর্শে সে কেঁপে ওঠে। মাহমুদ স্ত্রীর সূক্ষ্ম কাঁপন টের পায়। কাঙ্ক্ষিত নারীর সান্নিধ্যে এসে তার বুক কেমন করে ওঠে। মারিয়াকে পেছন থেকে আঁকড়ে ধরে। মারিয়া কুঁকড়ে যায়, কেঁপে ওঠে।
মাহমুদের তপ্ত অধর মারিয়ার ঘাড়ে এসে লাগে। সে ছটফট করে ওঠে। মাহমুদ তাকে পাজাকোলা করে তুলে নেয়। বিছানায় শুয়ে মাহমুদ বলল, আজকেও কি ঘুমের বান করবে? মারিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। সে হাসে। মাহমুদ মারিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিতে হাত বুলিয়ে বলল, হাসলে হবে? কি করতে হবে? কালকে রাতে বলেছিলাম ভালোবাসি, তার উত্তর চাই। মারিয়া মনে মনে শতবার মাহমুদকে ভালোবাসি বলতে পারলেও কেন জানি মুখে বলতে পারছে না। বলতে হবে? অবশ্যই। লজ্জা লাগে। আগে পিছু পিছু ঘুরতে আর বলতে, এখন আমি তোমার ভর, এখন বলতে লজ্জা লাগে? মারিয়ার সত্যি আগে মাহমুদকে দেখলে এত লজ্জা লাগতো না, এখন যত লজ্জা লাগে। সে আবারও মুচকি হাসে। মাহমুদ তার দিকে ভীষণ মায়া মায়া চোখে তাকায়। বলো না, বলো। এত মায়াবী আবদার ফেরানো যায়? মারিয়া পারল না। সে মুগ্ধ চোখে মাহমুদের দিকে তাকিয়ে থাকে। মাহমুদ মারিয়ার চোখে চোখ রেখে বলল, আগে তো ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলতে, এখনো তো লজ্জা পাচ্ছ কেন? জানি না। লজ্জাবতী বউকে দেখতে ভালোই লাগছে, কিন্তু ওই কথাটা বলতেই হবে। মারিয়ার এত সুখ লাগছে, সে অতি সুখে সুখে হাসে হাসে হাত বাড়িয়ে সামান্য দূরে থাকা মাহমুদের গলা আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, ভালোবাসি আমার সুপুরুষ। মাহমুদ মুগ্ধ চোখে হাসে। অধরের ছোঁয়া দেয় তার প্রিয়তমার কপালে। মারিয়া কিছু বলতে চায়, কিন্তু অতি শান্ত পুরুষ যেন অশান্ত হয়ে গিয়েছে। মারিয়াকে কথা বলার সুযোগ দেয় না। মারিয়া চোখ বুঝে নেয়। উল্লাসে মুখরিত হয় হৃদয় প্রাঙ্গণ। আরফান রুমে এসে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সামনে আগাতে পারছে না। তিতির খাটের এক পাশে বসেছিল। আরফানের আশার শব্দে উঠে দাঁড়ায়। কি হলো? তুমি আমার কাছে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? জানি না। আমি তোমার খুব কাছে ছুঁয়ে দেখো, তাহলে বিশ্বাস হবে। এমন রাতে কাঁদতে হয় না তিতির সোনা। কি করতে হয়? শুধুই আদর করতে হয়। আরফান তিতিরের নরম মোলায়েম হাতের আঙুলে নিজের আঙুল দিয়ে পেঁচিয়ে বলল, তিতির। আরফানের কণ্ঠে এমন কিছু ছিল যেটা তিতিরের বুকের ভিতরটা একদম ছারখার করে দেয়, প্রচণ্ড বাতাসে নাড়িয়ে দেয়। সে আরফানের দিকে তাকায়। আরফান কেমন আদর মাখা মায়াবী চোখে তাকিয়ে আছে। আরফান তিতিরকে ছেড়ে দাঁড়ায়। তিতিরের শরীর মৃদু কাঁপছে। আরফানের চোখে তার সবই পরিলক্ষিত হয়। সে তিতিরের হাত ধরে বলে, আমার তিতির পাখি, আমি তোমার মাঝি হই। কথা দিচ্ছি সারা জীবন এর থেকেও বেশি ভালোবাসবো। তিতির মাথা নাড়ে। আরফান আর তিতির কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে, তারপর একে অপরকে জড়িয়ে ধরে। আরফান আধো আধো কথায় তিতির খিলখিল করে হাসে। আরফান পরম মমতায় বিবাহিত স্ত্রীর কপালে ভালোবাসার স্পর্শ দেয়। দুজনের মনে ভালোবাসার উচ্ছ্বাস। কাঙ্ক্ষিত মানুষকে কাছে পেয়ে সমুদ্রের উত্তাল গর্জন ওঠে হৃদয় মাঝে। আরফান তিতিরকে পাখির মতো উঠতে দেয়। তিতির আরফানের গালে ভালোবাসার ছোঁয়া দিয়ে বলল, তুমি আমার উজান ঘাটের মাছি, আমার মাছি। আরফান হাসে। ভালোবাসা তার প্রিয়তমাকে অনেক 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 বেশি। নিঝুম নিস্তব্ধ রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, চারপাশ ছেয়ে আছে। রাতের দুটো পাখি জোড়ায় জোড়ায় উড়ে যায়। নিঝুম রাত, দু রুমে সার্থক কপতিরা একসাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করে, ভালোবাসার জোয়ারে ভেসে যাওয়ার চেষ্টা করে। সব ভালোবাসাই এমন পূর্ণতা পাক। শত বাধা অতিক্রম করে আরফান, তিতির, মাহমুদ, মারিয়ার মতো সবাই পূর্ণতা পাক।